অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চাইলেন প্রফেসর ইউনূস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চাপ সামলাতে হাসপাতালে আলাদা ওয়ার্ড, সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং সাম্প্রতিক বন্যায় কুমিল্লার কৃষি ও মৎস্য খাতে বেশি ক্ষতিগ্রস্ত। চাষিদের যথাসম্ভব সহায়তার আশ্বাস কর্তৃপক্ষের। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। এবার বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। এর অংশ হিসেবে অর্থনীতি, ডিজিটালাইজেশন, তারল্য, জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতের সংস্কারে $3.5 বিলিয়ন সহায়তা দেবে সংস্থাটি। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকে এ আশ্বাস দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, অন্তত $2 বিলিয়ন নতুন এবং বিদ্যমান ঋণ কর্মসূচি থেকে আরও $1.5 বিলিয়ন সহায়তা দেওয়া হবে। পরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে প্রফেসর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ হয়। এতে তিনি চীনকে বাংলাদেশের জনগণের পুরনো বন্ধু আখ্যা দিয়ে বলেন, অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে বেইজিং। নির্বাচন কমিশন সংস্কারের প্রথম ধাপ হিসেবে অরাজনৈতিক সরকারের অধীনে ভোটার তালিকা প্রণয়ন ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তার আগে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে গণতন্ত্র চর্চা বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনতে সংবিধানে থাকা স্বৈরতান্ত্রিক ধারা অপসারণেরও পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনেরা। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। নাগরিকদের ভোটাধিকার হরণ করে পরপর 3টি সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতা নিশ্চিত করে আওয়ামী লীগ টানা 3 মেয়াদ ক্ষমতায় থাকতে কবজা করে রাখে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে। কিন্তু গেল 5 আগস্ট তীব্র জনরোষে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার, যারা উদ্যোগ নেয় নির্বাচন ব্যবস্থা সংস্কারে। কমিশন সংস্কার প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা নিত্রা বললেন, রাজনৈতিক নেতাদের সবার আগে নিজ দলে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, আর কমিশনকেও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে। সংবিধানকে গণতন্ত্রায়ন করতে হবে। সংবিধানের মধ্যেই স্বৈরতন্ত্রের উপাদান রয়েছে। আপনি যদি আপনার নিজের পলিটিক্যাল পার্টির মতের বিরুদ্ধে যেতে না পারেন, আপনার যদি ফ্লোর ক্রসিং অ্যালাউ করা না হয়, তাহলে আপনি কিভাবে আশা করেন যে সংসদে বসে আপনি একটা গণতান্ত্রিক কাজ করবেন? 2007-8-এও আমরা দেখেছি অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরের গভর্নমেন্ট ক্ষমতায় এসে সেগুলো সব বাতিল করে দিয়েছে বা সেগুলোকে এমন জায়গায় নিয়ে গেছে যেটা স্বৈরতন্ত্রের বীজকে আরো দ্রুত বর্ধনে সহায়তা করেছে। সাবেক জেলা জজ ইকতাদার আহমেদ বললেন, যেহেতু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে না, তাই নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশন যখন কোনো নির্দলীয় সরকারের অধীনে কাজ করে, তখন নির্বাচন কমিশন কিন্তু খুব সুন্দরভাবে ভোটার তালিকা প্রস্তুত, তারপরে হচ্ছে নির্বাচন এলাকা সীমানা নির্ধারণ, নির্বাচন অনুষ্ঠান সবকিছুই কিন্তু সুন্দর এবং সুচারুভাবে সম্পন্ন করে। কিন্তু যখনই দেখা যাচ্ছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে কাজ করতে হয়, তখন দেখা যায় যে দলীয় সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে গিয়ে অনেকটা কম্প্রোমাইজ করতে হয়, কম্প্রোমাইজ করে চলতে হয় আর কি। এই কম্প্রোমাইজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন না। নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন হলে প্রকৃত জনমত প্রতিফলন হয় বলে মন্তব্য করেন তিনি। দলীয় সরকার হিসেবে আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, জাতীয় পার্টি ছিল। তো অতীতের অভিজ্ঞতার আলোকে আমরা বলতে পারি যে ভবিষ্যতে কখনো যদি দলীয় সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচনে কারা বিজয়ী হবে। আবার যদি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন যদি নির্বাচন হয়, সেটাও আগাম অনুধাবন করা সম্ভব যে নির্বাচন সুষ্ঠু হবে এবং প্রকৃত জনমতের প্রতিফলনে সরকার গঠিত হবে। ক্ষমতার পালাবদলে নির্বাচনে সহিংসতা এড়াতে সংবিধানে স্থায়ী উপায় বের করার পরামর্শ দিয়েছেন সাবেক এই বিচারক। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী।
সপ্তাহের ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় দ্বিগুণ রোগী। বাড়তি চাপ সামলাতে চালু করা হয়েছে আলাদা ডেঙ্গু ওয়ার্ড। এ থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ময়মনসিংহ থেকে রুবায়েত বাপ্পির প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ময়মনসিংহ মেডিকেলে বেড়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের 22 তারিখ পর্যন্ত সেখানে 158 জন রোগী ভর্তি হয়েছে। আর সোমবার পর্যন্ত গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 17 জন। স্বজনরা জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন তারা। জ্বর কমে না, তারপরে আমি জ্বরের মাত্রা বাইরে যাওয়ার পরে আমি এই যে এখানে আসছি, আসার পরে ব্লাড টেস্ট করলাম, তো পরে আমার ডেঙ্গু ধরা পড়ছে। শরীরে তীব্র জ্বর দেখা দেয়, শরীরে মানে বমি আসতে চায় এবং মাথা ঘুরাইয়া পড়ে যেতে চায়। এখন আমার শরীরে প্রায় 5 দিন পরে শরীরে রেশ দেখা দিচ্ছে, সারা শরীরে রক্তের মতো ছোপ দেখা দিয়েছে। প্রথমে জ্বর হয়েছে, জ্বর থেকে পরে পরীক্ষা করলো, পরে দেখলো যে ডেঙ্গু হয়েছে। দ্বিতীয় টেস্টের জন্য দেখি কি হয়। যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ আমি বাড়িতে চলে যাব। রোগীর চাপ বেড়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ নিয়মিত সেবা দিচ্ছেন বলে জানালেন এই স্বাস্থ্যকর্মী। জ্বর, তীব্র মাথা ব্যথা, অনেক রোগীর শরীরে রেশ থাকে, দানা দানা থাকে। দেখা গেল এখন একটু কম, 24 ঘন্টায় দেখা গেছে রোগী একদম ওয়ার্ড ফিল আপ হয়ে যায় মোটামুটি। নানা সীমাবদ্ধতার মধ্যেও রোগীদের সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে বলে জানালেন হাসপাতালের পরিচালক। ডেঙ্গি ওয়ার্ড আমরা চালু করেছি, এখানে আছে, এবং এখন যদি ডেঙ্গু রোগী আমাদের হাসপাতালে আসে তাহলে চিকিৎসা দেওয়ার কোনো প্রকারের অসুবিধা হবে না। এবছর আগস্ট মাসে ময়মনসিংহ মেডিকেলে 2 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, ময়মনসিংহের ডেঙ্গু পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিবেন সহকর্মী রুবায়েত বাপ্পি। বাপ্পি, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জানতে চাই যে ডেঙ্গুর বিস্তার এবং পরিচ্ছন্নতা অভিযান, চিকিৎসা সেবা সবকিছু বিষয়ে চিকিৎসকরা কী ধরনের পরামর্শ দিচ্ছে, আপনি সেখানে কি পরিস্থিতি দেখছেন? আপনি যেমনটা বলছিলেন যে সারা দেশের ন্যায় কিন্তু ময়মনসিংহ কিন্তু এই বেশ কয়েকদিন যাবৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগীদের চাপ বেড়েছে। তো আমরা হাসপাতাল সূত্রে যেটি জানতে পেরেছি যে ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ডাক্তার মহিউদ্দিন খান মুন আমাদেরকে যেটি জানিয়েছেন যে গতকাল পর্যন্ত কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটে কিন্তু 43 জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে কিন্তু পুরুষ রয়েছেন 31 জন, তারপর নারী রোগী রয়েছেন 10 জন এবং 2 জন শিশু রোগী রয়েছেন। তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে হাসপাতালে আসা যে রোগী, তাদের সাথে কথা বলে যেটি জেনেছি যে তারা বেশিরভাগ রোগী কিন্তু ঢাকায় আক্রান্ত হয়েছেন। আমি যদি আপনাকে এই বিগত এই 1 সপ্তাহের যে ডেঙ্গু রোগী ভর্তির যে চিত্র সেটি যদি আমরা বলতে চাই যে 25 তারিখে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে 17 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, 24 তারিখে কিন্তু 24 জন রোগী ভর্তি হয়েছেন, 23 তারিখে 17 জন, 22 তারিখে 8 জন, 21 তারিখে 9 জন, 20 তারিখে 15 জন এবং 19 তারিখে 22 জন রোগী ভর্তি হয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি যে এই সপ্তাহে কিন্তু ময়মনসিংহ মেডিকেলে 112 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাছাড়া চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে এই ডেঙ্গু রোগ থেকে বাঁচার জন্য, ডেঙ্গু রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা যেটি বলছেন যে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এবং বলছেন যে বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, দিনে এবং রাতে ঘুমানোর সময় তারা মশারি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। তাছাড়া ডেঙ্গু রোগে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে তারা চিকিৎসকের শরণাপন্ন হওয়ার কথা বলেছেন এবং রোগীরা যেটি বলেছেন যে তারা আসলে মশার আক্রমণের যে দিনে বা রাতে কখন আক্রান্ত হচ্ছেন সেটি কিন্তু তারা বুঝতে পারছেন না। তবে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর যে শরীরের ব্যথা অনুভব করেন সেটি তারা বলছিলেন এবং শরীর দুর্বল লাগে। তো সব মিলে যদি বলা যায় প্রতিদিনই কিন্তু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীরা আসছেন এবং ডেঙ্গুর চাপ বাড়ছে। তো ওলি, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ডেঙ্গু নিয়ে সর্বশেষ। জি বাপি, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। ময়মনসিংহ থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর নিয়ে যোগ দিয়েছিলেন সহকর্মী রুবায়েত বাপ্পি। সাম্প্রতিক বন্যায় কুমিল্লায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও মৎস্য খাত। কৃষিতে 850 কোটি টাকার ক্ষতির প্রাথমিক তথ্য জানিয়েছে কৃষি বিভাগ। প্রাথমিক সমীক্ষায় ক্ষতিগ্রস্ত হয়েছে 2500-এরও বেশি পুকুর, দিঘি ও মাছের ঘেট। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানিয়েছেন কৃষক ও মৎস্য চাষিরা। কুমিল্লা থেকে তাওহিদ হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন তানজিদ ভুইয়া।
কৃষি বিভাগের তথ্যমতে কুমিল্লায় 850 কোটি টাকার ক্ষতি হয়েছে, যেখানে 2500-এরও বেশি মাছ চাষের পুকুর, দিঘি ও ঘের রয়েছে। এছাড়া রোপা আমন ও সবজির ক্ষেতেও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাথমিক সমীক্ষায় এই ক্ষতির পরিমাণ 450 কোটি টাকা হলেও তা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমাদের পুকুরে সব মাছ চলে গেছে, এখন আমরা সবাই হতাশার মুখে আছি। কিভাবে চলবে এর কোনো স্টেশন নাই, সব সরকার যদি আমরা একটু সহযোগিতা করে তাহলে আমরা জনগণ একটু ভাইয়া দেবো। সরকারিভাবে যদি কোনো প্রণোদনা বা সরকারের উদ্যোগে যদি কম ইন্টারেস্টে যদি কোনো লোন টোনের ব্যবস্থা যদি করা যায়, তাইলে আমরা মৎস্য চাষিরা টিকে থাকতে পারবো আর কি। ক্ষতিগ্রস্ত চাষিদের যথাসম্ভব সহায়তা দেওয়া হবে বলে আশ্বাস দিলেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কিভাবে তারা ঘুরে দাঁড়াবে এই বিষয়গুলো নিয়ে আমাদের মতো আমরা এগোচ্ছি। আমাদের দাপ্তরিক যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের সাথে এখন চাষিদের পাশে আমরা সর্বক্ষণ থেকে তাদেরকে পরামর্শগুলো দিচ্ছি, তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি যে কিভাবে বন্যা পরবর্তীতে তারা মাছের এই চাষের ব্যবস্থাপনাগুলো করবে। আর উপজেলা ভিত্তিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন এই ত্রাণ কর্মকর্তা। আমাদের বিভিন্ন দাতা সংস্থা এবং বিভিন্ন এনজিওরা অ্যাসেসমেন্ট অলরেডি ফিল্ড লেভেলে কাজ তারা এখন করতেছে। আমরা সরকারকে জানিয়েছি যে আমাদের এই কুমিল্লা জেলায় বিভিন্ন উপজেলায় এই পরিমাণ অর্থ, এই পরিমাণ ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে। তার প্রেক্ষিতে মন্ত্রণালয় যখন আমরা বরাদ্দ পাবো দেন আমরা তখন পুনর্বাসনের কার্যক্রম শুরু করব। কুমিল্লার 17 উপজেলার মধ্যে 14টি বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আর কয়েকদিন বাকি। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে এর আনুষ্ঠানিকতা। তাই প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে প্রস্তুতি আছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। মানিকগঞ্জ থেকে সাধন সূত্রধর ও নওগাঁ থেকে হাবিবুর রহমানের তথ্যে জানাচ্ছেন আফরিন পপি। মানিকগঞ্জে এবার 7 উপজেলায় 560টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। শিল্পীর নিপুণ হাতে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকের প্রতিমা। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। এবছর সব উপকরণের দাম বাড়ায় খরচ একটু বেশি হচ্ছে বলে জানান আয়োজকরা। প্রতি বছরের ন্যায় এবারও আমরা লক্ষ্মী মণ্ডপে দুর্গাপূজা করব। তো আমরা যে পরিশ্রমটা করি সে তুলনায় আমরা পারিশ্রমিক ওইভাবে পাই না। সব জিনিসের দাম অনুসারে আমাদেরটাও তো একটু দাম বাড়ে। প্রতি বছরের মতো এবারও উৎসব মুখর পরিবেশেই পূজা উদযাপন হবে বলে জানান জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক। মানিকগঞ্জ জেলায় এবার মহাসমারোহে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আমরা ইতিমধ্যেই মানিকগঞ্জ জেলা 7টি উপজেলার থানার সঙ্গে মিটিং করেছি। দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন জেলা পুলিশ সুপার। মানিকগঞ্জ জেলা পক্ষ থেকে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। এদিকে নওগাঁতেও প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা। কোনো কোনো মণ্ডপে চলছে কাঠামো তৈরি, আবার কোথাও করা হচ্ছে মাটির কাজ। প্রতিমা তৈরির পাশাপাশি মঞ্চসজ্জার জন্য প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। এখন খুব ব্যস্ত, কাজের খুব চাপ। দুর্গাপূজায় যথাযথ মর্যাদায় পালিত হবে। আমরা এই অঞ্চলে যারা বসবাস করি হিন্দু মুসলমান সবাই মোটামুটি আমরা একত্রে বসবাস করার চেষ্টা করি। আমরা সেভাবে প্রস্তুতি আছি, তো আমরা পূজা করব বা করতেছি পূজা। আমাদের জন্য এখানে কোনো রকম কোনো অসুবিধা নাই। দুর্গোৎসবকে সার্বজনীন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের যে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে সেক্ষেত্রেও কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এখানে হিন্দু ধর্মীয় বা সনাতন ধর্মীয় লোকজন যেভাবে আনন্দ উৎসব উপভোগ করবে। তবে গত বছরের চেয়ে এবার 2 জেলাতেই কমেছে মণ্ডপের সংখ্যা। আফরিন পপি, মোহনা সংবাদ। পদ্মফুলের সৌন্দর্য মুগ্ধতা ছড়াচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে। জিন্দা গ্রামে অন্তত 4 একর জমিতে শোভা ছড়াচ্ছে নীল, সাদা ও গোলাপি রঙের পদ্মফুল। প্রকৃতির এমন মনোমুগ্ধকর রূপ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসছে শত শত মানুষ। সুরাইয়া মুনির রিপোর্ট। ঢাকার অদূরে রূপগঞ্জের জিন্দা গ্রাম। সেখানকার 4 একর জমি বর্ষাকালে পুরো দস্তর বিল। ফুটে থাকে শাপলা ও পদ্মফুল। বিল জুড়েই নীল, সাদা ও গোলাপি ফুলের সমারোহ। উপরে শরতের নীলাকাশ, নিচে বিলের পদ্ম। এ যেন এক স্বর্গীয় আবেশ। এ কারণে
দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রূপগঞ্জ থানার দক্ষিণ গ্রামের এ পদ্মবিল। বিলের পদ্ম আকারে বেশ বড়, একসঙ্গে 3 রঙের ফুল নিয়ে এ বিল। পদ্ম ফুলের পাশাপাশি রয়েছে সাদা ও নীল শাপলা। নৌকা করে সৌন্দর্য উপভোগের সুযোগ আছে দর্শনার্থীদের, যাদের বেশিরভাগই ঘুরতে যান পরিবার পরিজন সহ। ফুলের রঙের সঙ্গে মিল রেখে নিজেকেও সাজিয়ে তোলেন অনেক রমণী। আমার শাড়ির সাথে শাপলা ফুলটা মিলে গেছে, সব মিলে ভালোই লাগছে। এসে ভালোই লাগছে, তবে সূর্য আজকে বেমানি করলো, এত গরম লাগছে। 5:30 বাজে রওনা দিয়েছি, এখানে আসতে আসতে আমার 7টা বেজেছে। নারায়ণগঞ্জ চাষারা থেকে আসছি। এত সুন্দর পরিবেশ আমি আর কখনো দেখিনি। অনেক সুন্দর পরিবেশ, এখানে এসে ভালোই লাগছে আমার। আমরা আসলে বাচ্চাদের নিয়ে আসছি, তো ভালোই লাগছে। নৌকায় উঠলাম, ছবি তুললাম। বিলটিতে দর্শনার্থীর আনাগোনা 5-7 বছর আগে থেকে এখনো পর্যন্ত সুযোগ সুবিধা তেমন নেই। ঘোরার জন্য নৌকা থাকলেও সংখ্যায় অপ্রতুল, তার উপরে আবার অতিরিক্ত ভাড়ার অভিযোগ। নৌকাতে টাইমটা একটু কম, আমরা কভার করতে পারি নাই পুরাটা। নৌকার সিরিয়ালের জন্য অনেকক্ষণ ধরে বসে থাকতে হচ্ছে, সিরিয়াল অনেক বেশি। 300 টাকাই নৌকার ভাড়া এবং প্রবেশ ফি যেটা এটা 50 টাকা 2018 থেকে শুরু হয়েছে। তো এখন ভিজিটর একটু বেশি হওয়ার কারণে আমরা সকালবেলা যেটা ভিজিটরদের সাথে কথা বলেই আমরা সকালবেলা 40 মিনিট দেই। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এ ভাণ্ডারটিকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ চাইলেন দর্শনার্থীরা। সরকার যদি সেটাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেয়, সেটা আমরা যারা ভিজিটর বা আমরা যারা পর্যটক, আমাদের জন্য ভালো, সরকারের জন্যও ভালো। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এরই সাথে শেষ করছি মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। অন্তর্বর্তী সরকারের রাষ্ট্র সংস্কার উদ্যোগে পাশে থাকবে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নে চীনকে পাশে চাইলেন প্রফেসর ইউনূস। কমিশন সংস্কারে নির্দলীয় সরকারের অধীনে ভোটার তালিকা করার পরামর্শ বিশেষজ্ঞদের। সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ধারা অপসারণের তাগিদ। ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চাপ সামলাতে হাসপাতালে আলাদা ওয়ার্ড। সতর্ক হওয়ার পরামর্শ চিকিৎসকদের। এবং সাম্প্রতিক বন্যায় কুমিল্লার কৃষি ও মৎস্য খাতে বেশি ক্ষতিগ্রস্ত। চাষিদের যথাসম্ভব সহায়তার আশ্বাস কর্তৃপক্ষের। সবাইকে আবারও শুভেচ্ছা। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।